আজকে যে বিষয় নিয়ে মিট দি প্রেস এর আগে ঠিক আছে, সবাইকে নমস্কার। আজকে যে বিষয় নিয়ে মিট দি প্রেস এর আগে গতকাল আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে যে ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আজকের এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই আমি এই হৃদয় বিদারক ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক ব্যক্ত করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিহত সকলের আত্মার শান্তি কামনায় আসুন সকলে মিলে 1 মিনিট নীরবতা পালন করি। স্টার্ট। ওম শান্তি। আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার, ডাইরেক্টর ARDD, ডাইরেক্টর ফিশারিজ, ডাইরেক্টর হর্টিকালচার, ডিন কলেজ অফ ফিশারিজ, ডাইরেক্টর ICAR any region, প্রিন্সিপাল কলেজ অফ এগ্রিকালচার, জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার SARS, DDA and DDS of all district, 8টা ডিস্ট্রিক্টের, ডাইরেক্টর টি সমিতি, সিনিয়র সায়েন্টিস্ট and head of 8 KVKs, এছাড়াও ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার ভেজিটেবল HRC নাগিছড়া, এবং আমার পুরো টিম এগ্রিকালচার সহ এগ্রি অ্যালাইড ক্ষেত্রে যে পুরো টিম এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি মনে করি যারা মন্দিরে ঈশ্বরের পূজা করেন তারা ধার্মিক, কিন্তু যারা মানুষের সেবা করেন তারা স্বয়ং ঈশ্বর। আপনারা জানেন সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। প্রায় আমাদের দেশে 140 কোটির উপর মানুষ রয়েছে এবং ভারতে প্রায় 30 কোটি পরিবার রয়েছে, একটু কম।
সারা পৃথিবীতে বছরে সারা পৃথিবীতে দুবেলা ভালো করে পেট ভরে খেতে পায় না ৭৯ কোটি মানুষ, অল ওভার ওয়ার্ল্ড। এর মধ্যে ২৫ কোটি ৮০ লক্ষ মানুষ ঠিক মতো অন্ন জুটে না, এবং সারা পৃথিবীতে এখনো কিছু মানুষ না খেয়ে মারা যায়, বিশেষ করে সোমালিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, এদের অবস্থা অত্যন্ত করুণ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন কৃষি ক্ষেত্রে ভারতবর্ষকে আধুনিক, সৃষ্টিশীল এবং স্থিতিশীল ব্যবস্থাপনার অধীনে এনে দেশকে বিশ্বের শস্য ভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা। মেইন জায়গাটা এখানে। কৃষি ভারতের অর্থ ব্যবস্থার মূল ভিত্তি, তাই কৃষির উন্নতি ছাড়া ভারতের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ। আমাদের কেন্দ্রীয় সরকারের স্লোগান এক দেশ এক কৃষি এক ভাবনা, এক দেশ এক কৃষি এক ভাবনা, এই নীতির উপর ভিত্তি করেই কাজ করে যাচ্ছে, এবং মূল লক্ষ্য হলো বিকশিত ভারত নির্মাণ করা। যদিও কৃষি রাজ্যের বিষয়, স্টেট সাবজেক্ট, তথাপি কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত কৃষকদের সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 29শে মে থেকে 12 জুন পর্যন্ত এই 15 দিন ব্যাপী প্রাক খারিফ মরশুম, মানে দুটো মরশুম, মেইনলি একটা খারিফ একটা রবি, এই খারিফ মরশুমকে সামনে রেখে সারা দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছে। এবং এই ভাবনাকে সামনে রেখে ICAR, KVK এবং কৃষক কল্যাণ দপ্তর সম্মিলিতভাবে সারা দেশে আমরা এই অভিযান শুরু করেছি। সারা দেশের সাথে ত্রিপুরাতেও আমরা শুরু করেছি, এবং প্রথম শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা বিশ্রামগঞ্জ থেকে শুরু করেছি। প্রথম আমরা 29শে মে। আমাদের এই যে প্রোগ্রামটা 12 জুন পর্যন্ত, মানে গতকাল শেষ হয়েছে। সারা দেশে 700 ডিস্ট্রিক্ট, 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা, 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা, এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুফল যাতে পৌঁছে দেওয়া যায় কৃষকদের কাছে। এবং এই বার্তা নিয়ে হাজির হবেন কারা? 16,000 কৃষি বিজ্ঞানী, 16,000 সায়েন্টিস্ট এগ্রিকালচার, এবং 2,170টা কৃষি এবং সহযোগী ক্ষেত্রগুলিতে আধিকারিকের দল। এরা সারা ভারতবর্ষ করবে, এবং 140 বলেন 145 কোটি লোকের খাদ্য পুষ্টি নিরাপত্তা দেওয়া এবং উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা, এটা মূল উদ্দেশ্য। 6টি পরিকল্পনা সামনে রেখেছে। 1, কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানো। 2, উৎপাদনে খরচ কমানো, কৃষকদের খরচটা বেশি, খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা। 4, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 5, শস্য বৈচিত্র্য, ভ্যারাইটি, খাদ্য প্রক্রিয়াকরণ গুরুত্ব এবং ন্যাচারাল ফার্মিং এন্ড অর্গানিক ফার্মিং এ কৃষকদের উৎসাহ প্রদান। এই 6টা জিনিসটাকে সামনে আমরা রেখেছি। আপনারা জানেন, কৃষকদের বোঝানো যে কৃষি সমৃদ্ধি,
এবং প্রযুক্তি আমাদের হাতিয়ার, টেকনোলজি। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ এবং তথ্য পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা সরকার কি করছি একটু পরে বলবো, দেখবেন আমরা সরকার কি করছি অনেক কৃষক জানতেও পারে না। সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট হিউজ সাহায্য করছে, আইসিআর করছে, কেবিকে করছে, আমাদের ডিপার্টমেন্ট গুলি তো করছেই। এবং উদ্দেশ্য কি? ল্যাব টু ল্যান্ড। কেন কৃষি বিজ্ঞানীরা তো গবেষণা করার কথা ল্যাবরেটরিতে, তারা কেন মাঠে যাবে? প্রধানমন্ত্রী বলছেন না, তুমি ল্যাবরেটরিতে কাজ করছো ঠিক আছে, তুমি যে মাঠে যাও, তুমি গিয়ে দেখো যে কৃষকরা কি ফেস করছে, তাদেরটা শুনে এসে তুমি তারপরে ল্যাবরেটরিতে সমস্যার সমাধান করো। এই জন্য ল্যাব টু ল্যান্ড এই স্লোগান। ডেভেলপড এগ্রিকালচার কি, কেন, এবং অ্যাডভান্স ফার্মিং বলতে কি বোঝা যায়, এবং ইনোভেটিভ ফার্মিং দেখবেন এখানে আছে কি, মাটি গেল না, হাইড্রোপনিক সিস্টেম, অর্থাৎ মাটি ছাড়া চাষ। আমরা জানি মাটি ছাড়া কিভাবে চাষ হয়, মাটি ছাড়া চাষ হয় এই নাগিছড়া যেখানে বসে কথা বলছি এখানে দেখে যাবেন, মাটি লাগে না, জলটাকে সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আপনি মাসের পর মাস, বছর বছর চাষ করতে পারবেন। যেহেতু আমাদের ল্যান্ড ক্রাইসিস, বিশেষ করে ত্রিপুরাতে তো অবশ্যই। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি, কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি কি আছে, এবং বিজ্ঞানসম্মত আধুনিক চাষ, এবং কৃষকদের সুবিধা অসুবিধা বোঝা, এবং কৃষি বিজ্ঞানীরা ওই সমস্যার সমাধান করবে ল্যাবরেটরিতে গিয়ে। এটা যে বলেছে, এটা বলেছে, এটা কি করে, জৈব চাষের কথা বলেছি, প্রাকৃতিক চাষের কথা বলছি, এবং সার এবং ওষুধ ড্রোন দিয়ে দেওয়া, এই যে ছিটানো, পয়সা কম, টেকনোলজির মাধ্যমে এবং সিস্টেম অনুযায়ী পড়ে যায়। সারই বলুন আর ওষুধই বলুন, আমরা দিতে গেলে ডাইরেক্ট কৃষকের ক্ষতি হতে পারে হেলথের, কিন্তু এই ক্ষেত্রে আপনি টেকনোলজি ভাবে ড্রোন ব্যবহার করে একদম ছিটিয়ে দিতে পারেন শেষ, এবং পয়সা খুব কম। যেমন সারের ক্ষেত্রে তো অসম্ভব কম পয়সা থাকে। তো এই জিনিসগুলি বুঝানো, এবং জলবায়ু অনুকূল চাষে কিভাবে হবে, আমাদের কৃষি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, শুনে আপনারা আশ্চর্য হবেন, 15 দিন জলের নিচে ধান পড়ে থাকলেও ধান নষ্ট হবে না, আমাদের এরা আবিষ্কার করেছে। আমাদের আপনারা জানেন ত্রিপুরা বে অফ বেঙ্গলের কাছে, প্রায় সময় আমাদের সাইক্লোনের মুশকিলে পড়তে হয়। তো এই জন্য এই সিস্টেমগুলি জানানো, এবং আবহাওয়া সম্বন্ধে আগাম কিভাবে তারা জানতে পারবে, এবং ফসল বীমা যোজনা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ফসল বীমা যোজনা এটা জানা, এবং ক্লাইমেট স্মার্ট সিড, ক্লাইমেট স্মার্ট সিড অর্থাৎ ক্লাইমেটের উপর ডিপেন্ড করে সিড দিতে হবে। তো এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাটি পরীক্ষা। শেকড়দার প্রয়োজন পড়লে ডাক্তারের কাছে গেলে প্রথমেই তো আপনাকে চিকিৎসা করে দেয় না, আপনাকে বলবে যে ব্লাডটা পরীক্ষা করুন। ব্লাড পরীক্ষা করাতে যত বড় ডাক্তার কিচ্ছু দিবে না, ব্লাডটাকে টেস্ট করে আসে। আমাদের এই জমিতে কারকল হচ্ছে, পাশের জমিতে হচ্ছে না, ওয়াই? এই জন্য বলছে সয়েল টেস্ট অর্থাৎ সয়েল হেলথ কার্ড, 12টা বিষয় এক্সপার্ট আছে, 12টা বিষয় বলে দেয় এই জন্য তোমার জমিতে এটা হচ্ছে না। আমি সুগার আমি রক্ত পরীক্ষা করলাম না, অথচ আমার ভিতরে সুগার, আমি যত বেশি সুগার পাবো এটা বাড়বে। তো একটা জমিতে যদি আমি সার দেব কিন্তু এটা মধ্যে তো অসুখ হয়ে রয়েছে, সেজন্য আমাদের মাটি পরীক্ষার ব্যবস্থা করা এবং কেনাও দরকার। এবং আপনারা জানেন আমাদের রাজ্যে আমরা এখন কয়টা আছে, 5টা স্থায়ী আমরা পরীক্ষাগার আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে, 5টা আছে আমাদের মিলিয়ে, আর আরো 5টা আমরা ভ্রাম্যমান ভ্যান, এবং এক একটা গাড়ির দাম 70 লক্ষের উপর একটা গাড়ি। এটার মধ্যে মাটি এনে পরীক্ষা করে আপনি 4-5 দিনের মধ্যে রেজাল্ট পেতে, এরকম ঘুরছে প্রত্যেক জায়গায়।
তো এবং নতুন নতুন ভ্যারাইটি, এই যে দেখছেন আমগুলি, এটা ত্রিপুরাতে হচ্ছে ভ্যারাইটি নতুন নতুন, যা কোথাকার কিং অফ চাকপাট এই আমটা, এটা কোথাকার চেন্নাই, এটা আছে ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটি, এখন প্রচুর আম ভ্যারাইটি আছে এবং এক একটা গাছে এক একটা আম কোথাও কোথাও 4 কেজি 5 কেজি একটা আম। কিভাবে গাছে থাকে আমরা যারা গ্রামের মানুষ আমরা বুঝি। আমরা যেমন লাউ বা কুমড়ো বড় হলে পিছনে আমরা খোপার মতো, এটা কি বলে আমরা যে মুখের মধ্যে গরুর মুখে দিই, কি দিই, হ্যাঁ খাপাই, অনেকে যা যা বলে এটা দিই, তাহলে ওটা দিয়ে আমটাকে ধরিয়ে রাখে এবং আমটাকে বাঁচিয়ে রাখে। তো এরকম ব্যবস্থা রয়েছে। তো এই নতুন নতুন ভ্যারাইটি কিভাবে করা যায়, এবং শুধুমাত্র কৃষি নয়, এগ্রি অ্যালাইড আধুনিক মৎস্য চাষ, আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক হাঁস মুরগি ছাগল শুয়োর এবং গোপালন, এগুলি সম্বন্ধে জানান। আপনারা জানেন একটা আইসিআর বোধহয় ইয়ে করেছে, একটা ছেড়েছে, একটা আমরা যখন পোল্ট্রি করি, এরা দেশি, আপনাকে যদি বলি দেশি মুরগি খাবেন না পোল্ট্রি খাবেন, আপনি বলবেন না দেশি খাবেন। কেন? দেশিটা টেস্ট বেশি। এরা আবিষ্কার, এইসব শুনে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ব্রয়লার, লেয়ার, দেশি তিনটা মিলিয়ে একটা বের করেছে। অর্থাৎ এটা আগে পোল্ট্রিতে কটা ডিম দিত? 40 থেকে 50। ত্রিপুরা লোকালটা 40 থেকে 50 দিত, 140 থেকে 150। 140 থেকে 150। আর ওয়েট স্যার আগেরটাতে 1 কেজি 100 ছিল, আর এখন 2.2 থেকে 2.5 কেজি, ডাবল থেকে বেশি। এবং এই যে এটা, এবং সব ক্ষেত্রে এই যে নতুন নতুন টেকনোলজি এবং টেস্ট, কোনটা ভালো, আপনি কোনটা খাবেন? লোকাল তো টেস্টে কোনো পার্থক্য নাই, কিন্তু এটা ব্রয়লার থেকে অনেক উপরে, সুপার পোল্ট্রি থেকে এটা অনেক বেটার। এখানে কেমিক্যাল তারা রয়েছে। স্পেলিংটা বলেছি TOKBARI, এটা মানে দুইটা ল্যাঙ্গুয়েজ থেকে। বাঙালিতে তো বাড়ি জানেন, টকটা মানে থেকে মার্কেট আছে, আমাদের স্টেটে শুরু হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আপনারা জানেন যে এই যে অভিযান শুরু করেছি 29 মে থেকে, আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে আমরা সবগুলি জায়গায় যাব এবং আমাদের কৃষি বিজ্ঞানীরা প্রত্যেক টিমের সাথে আছে। এক একটা ডিস্ট্রিক্টে আমরা 3টা করে টিম করেছি। ওই 3টা টিম, প্রতিটা টিমের সাথে একজন করে কৃষি বিজ্ঞানী রয়েছে, মিনিমাম, বেশি থাকতে পারে। এবং এক একটা টিম 3টা করে মিটিং করবে ডেইলি। প্রতিদিন আমাদের রাজ্যে মিটিং 29 তারিখ থেকে হয়েছে 72টা মিটিং, মিনিমাম 72 মিটিং। আমাদের টার্গেট ছিল 864 মিটিং। এই 864 থেকে বেড়ে হয়েছে এখন 873 হয়ে গেছে। সবাই বলছে না আমাদের কেন লাগবে, আমাদের কেন লাগবে। এবং কোন মিটিং এ 200 নিচে কৃষক নেই, মিনিমাম 200 থাকতে হবে। এবং টার্গেট করে আমরা ভেবেছে, আমাদের টার্গেট ছিল যে এই যে 864টা মিটিং আমরা টার্গেট করেছি এবং 1,72,000 কৃষকের কাছে আমরা পৌঁছবো। এর মধ্যে আমরা পৌঁছে গেছি 1,95,263 জন কৃষকের কাছে আমরা পৌঁছে গেছি। এবং 864টা মিটিং ঠিক করার কথা, 873টা আমরা মিটিং করেছি, প্রতিদিন 72 করে। আমি নিজে যেহেতু কৃষি মন্ত্রী, 8টা ডিস্ট্রিক্টে 8টা এবং আরো একটা মিটিং আমি গেছি। এছাড়া আমাদের সমস্ত মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে সব মিনিস্টার একজনও বলতে পারবেন না এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেনি, একজনও এমএলএ বলতে পারবে না এই মিটিং এ অ্যাটেন্ড করেনি। এমএলএ, এমডিসি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ,
প্রধান থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে আমাদের যা যা আছে সব জায়গায় এগ্রিকালচার, হর্টি, ফিশারি, এয়ারডেরি সবাই পার্টিসিপেট করেছে। এবং আমরা কমপক্ষে একটা ডিস্ট্রিক্টে 108টা কমপক্ষে মত বিনিময় করেছি। এবং আমাদের আগে বলেছি আমাদের প্রফেসর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি প্রথম উদ্বোধন করেছেন এবং আমাদের টার্গেটের বেশি হয়েছে। সারা রাজ্যে মোট 956টা ভিলেজ কাভার হয়েছে। ভিলেজ মিনস পঞ্চায়েত, আইদার ভিলেজ অর পঞ্চায়েত। আমরা এবং এডিসি এলাকার যত প্রতিনিধি আছে, এমডিসি যতজন আছে, এক্সিকিউটিভ মেম্বার যতজন আছে, সবাই সব জায়গায় মিটিং অ্যাটেন্ড করেছে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে 66,809 জন মহিলা কৃষক এখানে ভোটে ছিলেন। পার্সেন্টেজ 34% প্রেজেন্ট ছিল। এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল, কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্দেশ্য ছিল যে কৃষক এবং যুবকরা আমরা যাতে একটা ভালো পার্সেন্টেজ থাকে। এবং 15 দিন যাবৎ সারা রাজ্য অন্নদাতারা তাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও স্বতঃস্ফূর্ত ভাবে এই মত বিনিময় সভাগুলিতে অংশগ্রহণ করেছেন এবং মতামত দিয়েছেন এবং উপলব্ধি করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের সরকারের পক্ষ থেকে এবং তাদের এবং কৃষকদের প্রণাম জানাই। আপনারা জেনে খুশি হবেন, উনি বলতে পারবেন যে নর্থ ইস্টের মধ্যে আমাদের মতো একটা অ্যাটেন্ডেন্স কোথাও হয়নি। আসাম লোক সংখ্যা বেশি, তাদের একটু বেশি হয়েছে, কিন্তু অন্য কোনো স্টেট আমাদের ধারে কাছে নেই। এবং সব মানুষ পাশে এসে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুদের, যারা এই অভিযান চলাকালীন সময় একদম সর্বতভাবে এই অভিযানকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেন। সব জায়গায় সব মিডিয়া পার্সন গেছেন এবং এরা আমাদের বিজ্ঞানীরা তাদের কৃষকদের কথা শুনেছেন। আমি নিজে গিয়েছি এবং পরামর্শগুলি পর্যালোচনা করে আগামী দিনে তাদের যে সমস্যাগুলি তারা গবেষণাগারে গিয়ে সমস্যার সমাধানের কিছু কিছু জায়গায় স্পট ডিসিশন দিয়ে সিদ্ধান্ত দিয়েছেন। আমি নিজের থেকে দেখেছি। সুতরাং এবং আপনারা জানেন এর মধ্যে গ্রিন রেভলিউশন হয়ে গেছে, হোয়াইট রেভলিউশন হয়ে গেছে, ব্লু রেভলিউশন আপনারা দেখেছেন। এখন বর্তমানে ইয়েলো রেভলিউশন চলছে এবং আগামীতে সুইট রেভলিউশন শুরু হবে। বিশেষ করে মৌমাছি পালনে উৎসাহ প্রদান করার জন্য, মধু উৎপাদনে সরবরাহের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটু পরে আমি তথ্য দেব। আমরা আশা করি এই যে খারিফ খন্দে, এটা আমি এত বছর রাজনীতি করি, আমার জীবনে কোনোদিন দেখিনি একটা খন্দের আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারা দেশের প্রত্যেক রাজ্যের কৃষিমন্ত্রীকে ডেকে নিয়ে এই খারিফ খন্দে আপনার টার্গেট কি, একটা খন্দকে সামনে রেখে এই ধরনের বড় বিশেষ করে কৃষি সংকল্প অভিযান আমি দেখি। একটা খন্দকে সামনে কৃষির জন্য হয়, কিন্তু এটাকে নিয়ে গেছে। এবং আমরা যদি মনে করি এই খারিফ খন্দে আমাদের 2,01,000 হেক্টর জমিতে আমরা চাষ হবে এই সামনে যেটা, এবং আমরা বিশ্বাস করি যদি হেক্টর প্রতি প্রতিফলন যদি 500 কেজি বাড়াতে পারি, তাহলে রাজ্যের খাদ্যশস্য উৎপাদন 1 লক্ষ মেট্রিক টন বাড়বে। আমাদের যে এখন যে গ্যাপ আছে সেই গ্যাপ আমরা ছুঁয়ে ফেলবো, গ্যাপটাকে কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। আপনারা জানেন যে যদিও আমি আগে বলেছি পৃথিবীর শস্য ভান্ডার করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদিও চাল উৎপাদন আমরা পৃথিবীতে দ্বিতীয় স্থান, সেকেন্ড পজিশনের প্রেজেন্ট। এবং আপনারা যারা সিনিয়র জার্নালিস্ট আপনারা জানবেন, ওদেরও জানে কোনো এক সময় আমেরিকা বা বিদেশ থেকে চাল না আসলে আমাদের খাওয়া যুক্ত না, এটাকে প্লাস্টিক চাল বলতো। আমি নিজে খেয়েছি, থালের মধ্যে যখন ভাত পড়তো লাভ দিয়ে উঠতো এবং প্রধানমন্ত্রী গিয়ে বলতো আমার দেশের কি মানুষকে খাওয়াতে হবে, আমাকে চাল। আজকে আমরা উল্টো, আমরা তো স্বয়ংবরই,
আমরা বাংলাদেশকে, নেপালকে, ভিয়েতনামে চাল রপ্তানি করি। শুধু এটা নয়, আমরা সিরিয়াল যে আছে রপ্তানি ইরাক, সৌদি আরব, ইরান, ইউনাইটেড আরব ইমিরেটস, এখানেও আমরা গম সহ বিভিন্ন জিনিস আমরা রপ্তানি করি। এবং গত বছর ভারতের রেকর্ড উৎপাদন হয়েছে 347 মিলিয়ন মেট্রিক টন প্রোডাকশন, এটা সর্বকালীন রেকর্ড হয়েছে। আমাদের রাজ্যে 17-18 কত জনসংখ্যা ছিল? 39,75,000। ওই সময় খাদ্যশস্যের চাহিদা কত ছিল? নাম্বারটা ভালো করে লিখবেন। 17-18-তে ওই অর্থ বছরে আমাদের রাজ্যের লোক সংখ্যা ছিল 39,75,000। ওই সময় খাদ্যশস্যের চাহিদা ছিল 8,98,000 মেট্রিক টন। উৎপাদন হয়েছিল 7,80,000 মেট্রিক টন। ঘাটতি ছিল 1,18,000 মেট্রিক টন। এবার আসেন বর্তমানে লোক সংখ্যা কত? 42,22,000। খাদ্যশস্যের চাহিদা কত? 9,53,000 মেট্রিক টন। উৎপাদন 8,49,000 মেট্রিক টন। ঘাটতি কত? এখনো ঘাটতি 1,04,000 মেট্রিক টন। আগে ছিল ঘাটতি 1,18,000 মেট্রিক টন। লোক সংখ্যা বেড়েছে, তারপরেও ঘাটতি কমিয়েছে, দাঁড়িয়েছে 1,04,000 মেট্রিক টন। তদ্রূপ চালের ক্ষেত্রে সেম, 17-18-তে 8,26,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে না, চাহিদা ছিল, আর উৎপাদন হয়েছে 7,70,000 মেট্রিক টন। 56,000 চালের শর্ট ছিল 17-18-তে। আর বর্তমানে চালের চাহিদা 8,77,000 মেট্রিক টন, উৎপাদন 8,30,000 মেট্রিক টন, ঘাটতি 47,000। কমিয়ে এনেছি, লোক সংখ্যা বেড়েছে কিন্তু জায়গা কমে গেছে। লোক সংখ্যা বেড়েছে, চাহিদা বেড়েছে, উৎপাদন বেড়েছে, এই জন্য গ্যাপটা কমে যাচ্ছে। কারণ আধুনিক বিজ্ঞানসম্মত চাষ। আপনারা জানেন 58টা ব্লক আমাদের রাজ্যে। 58টা ব্লকের মধ্যে বর্তমানে 30টা ব্লক আমরা খাদ্যশস্যের স্বয়ংবর। 30টা ব্লক, এতে আমরা মোটেই খুশি না। আপনারা জানেন আমাদের 3টা ডিস্ট্রিক্ট খাদ্য স্বয়ংবর, সিপাহীজলা, দক্ষিণ জেলা এবং গোমতী, এরা খাদ্য স্বয়ংবর। প্রচুর উদ্বৃত্ত আছে। দলায় মাত্র শর্টেজ 3,182 মেট্রিক টন দলাই। খোয়াই মাত্র শর্টেজ 3,492 মেট্রিক টন। এই দুটো জেলা প্রায় স্বয়ংবর। উনকোটিও অনেকটা কমিয়ে এনেছে, এখন 10 থেকে 11,000 মেট্রিক টন শর্টেজ আছে। উত্তর এবং ওয়েস্ট একটু বেশি। আপনারা জানেন ওয়েস্টে বিরাট শহর থেকে আরম্ভ করে লোকজন, পপুলেশন, এবং আমাদের আপনারা জানলে আপনারা জেনে রাখলে ভালো, আমরা অনেক সময় স্কোয়ার কিলোমিটার বলি, এত স্কোয়ার কিলোমিটার ত্রিপুরা। এবার আমি কানিতে বলি আপনাদের সুবিধার জন্য। টোটাল আমাদের রাজ্যে ফরেস্ট থেকে আরম্ভ করে, কলেজ থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে, ট্রেন লাইন থেকে, পুকুর, বাড়িঘর যা আছে, শহর, বন্দর, নগর, টোটাল কানি 65 লক্ষ কানি জমি আমাদের ত্রিপুরা, ইনক্লুডিং ফরেস্ট, ইনক্লুডিং পুকুর, ইনক্লুডিং যা আছে, নদী নালা যা আছে। তাহলে এটাকে আমরা চাষ করতে পারি না? আপনার বাড়ি থেকে আমি চাষ করতে পারবো না? তাহলে আমাদের চাষ হয় কতটুকু জায়গা? 30 লক্ষ কানি চাষ। ভালো করে বুঝতে হবে, ফসলের চাষ বলছি। ধানের চাষ কতটুকু হয়? মাত্র 15 লক্ষ কানি। তাহলে আমাকে কি করতে হবে? আধুনিক বিজ্ঞানসম্মত চাষ করতে হবে, এবং এই পদ্ধতি গেলেই আমরা স্বয়ংবর হতে পারবো। এটা কানিতে বুঝলাম কেন? আমার গ্রামের মানুষ স্কোয়ার কিলোমিটারের মতো কঠিন শব্দ বলে আমরা কাউকে বিভ্রান্ত করতে চাই না। আসল সত্যটা হলো এইটা। তো আমরা এইভাবে এগোচ্ছি। আপনারা জানেন যে আমাদের যেটার কথা বলেছি, আমরা আশাবাদী এই খারিফ মরশুমে এবং রবি মরশুমে আমাদের রাজ্যে খুব ভালো ফসল হবে, এবং অচিরেই দলাই এবং খোয়াই জেলা খাদ্যশস্যের স্বয়ংবর হবে। খুব কম কয়েকটা ব্লক, যেমন পুরা সাউথ
পুরা সাউথ সবগুলি ব্লক সম্ভব। একটা মাত্র সামান্য 1000 থেকে কম খাদ্যশস্যে শর্ট হয়েছে, পোয়াংবাড়ি ব্লক। তো এটা আমরা প্রতিগুলি চিহ্নিত করে বলছি, আমাদের যারা টিম তারা প্রতিনিধিত্ব কাজ করছে। এবং আমি জানি না কেবিকে নাম সাংবাদিকরা শুনতে পারে, গ্রামের মানুষ কতটা কেবিকে খবর পেয়েছে আগে। কৃষি বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞানীরা থাকে যন্ত্র, আমি জানি না কজন আজকে কৃষি বিজ্ঞানীরা মাঠে গেছে, চলে গেছে, এবং আমরা তাদেরকে ইনভলভ করতেছি, যদিও তারা বহুত সাহায্য করছে। আইসিআর আগে এত বেশি অ্যাক্টিভ ছিল বলে আমার মনে হয়, কিন্তু ইদানিং খুব ভালো কাজ করছে। যেখানে বলছে আমি তো আশ্চর্য, আমি কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে বলেছিলাম এত এত কৃষক বিজ্ঞানী কি পাবো? মিস্টার না পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি, মিলেগা আপকো, চিন্তা কম কিছু। আসলে তো প্রতিটা মিটিং এ দেখলাম কেবিকে লোক হাজির হয়, আইসিআর কেবিকে সব কেউ না কেউ হাজির হয়েছে। তো আমরা এই জিনিসগুলো, এবং আমরা প্রথমে বলেছি যে আরেকটা জিনিস আমরা জানি না, আপনারাও জানেন কত সাহায্য করছে কৃষকরা, ইদানিং জানা শুরু করছে। আমার পিছনে আছে যারা, এরা কিন্তু প্রগ্রেসিভ কৃষক, আমি একটু পরে তাদের কথা বলবো। আমরা কত ধরনের সাহায্য দিই, কয়েকটা জিনিস বুঝতে। আমরা নারকেল গাছ, আমি নিজেও জানতাম না, নারকেল উন্নয়ন পর্ষদ বলে আমাদের একটা পর্ষদ আছে। পুরনো নারকেল গাছ বা গাছের বাগান কাটার জন্য, পুরানো হয়ে গেছে বাগানটা, গরিব কৃষক সে পয়সা নাও থাকতে পারে, প্রতি গাছের জন্য কাটার জন্য আমরা 1000 টাকা দিই প্রতি গাছ। এবং সেই গাছে আবার যদি পুরানো বাগান নতুন করে লাগায়, প্রতি হেক্টরে আমরা 8750 টাকা। আপনারা জানেন যে আমরা তরমুজ চাষ করেছি, তরমুজ আপনিও করতে পারেন, নিজে ইচ্ছা করেন আপনি আলাদাভাবে। সরকারি উদ্যোগে যদি তরমুজ চাষ করে, তরমুজ চাষিদের আমরা প্রতি হেক্টরে 25,000 টাকা দিই। আমরা সুগন্ধি লেবু চাষ আমাদের রাজ্যের ফেমাস, আপনারা তো কিনে খান আগরতলা থেকে। এই সুগন্ধি লেবু চাষ হেক্টর প্রতি 60,000 টাকা সাহায্য, 60,000। আসেন পেঁয়াজ, আপনারাও জানতেন নাসিকের পেঁয়াজ না এলে রতনলাভ করতে হয়। পেঁয়াজের প্যাকেটটা আছেন এখানে রাজীব বাবু, আমাদের পেঁয়াজ নাও আমরা কন্টেস্ট করছি ইন্ডিয়ার সাথে। আমাদের পেঁয়াজ দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, লাল লাল বড় বড় পেঁয়াজ। কারা আবিষ্কার করেছে? আমাদের কৃষি কলেজের এই ভদ্রলোক আমাদের। আমি বলছি ওনাকে নিরুৎসাহ করছি আমি, না না আপনার চেষ্টা করবেন না, এখানে এত ভালো পেঁয়াজ করতে হবে। এই পেঁয়াজের চাষ এখানে হয়। যদি পেঁয়াজের চাষের জন্য যদি আমরা করি, সেদিন আমি গিয়েছিলাম ইয়েতে ডুকলি গেলাম যে কমলা সাগর, সেখানে এই যদি পেঁয়াজ চাষ করে প্রতি হেক্টরের জন্য আমরা দিই 2,96,000 টাকা হেক্টর প্রতি আমরা দিচ্ছি। শ্রী পদ্ধতিতে সংকট জাত সুগন্ধি জাতের ধানের চাষ করেন, তার জন্য আমরা প্রতি হেক্টর 9,000 টাকা দিই। আমরা পাওয়ার টিলারের জন্য 1,00,000 টাকা সাবসিডি দিই। পাওয়ার উইডারের জন্য 75,000 টাকা সাবসিডি দিই। পাম্প সেটের জন্য 10,000 টাকা সাবসিডি দিই। রাইস প্ল্যান্টারের জন্য 1,50,000 টাকা সাবসিডি। ফার্ম মেশিনারি ব্যাংক বেকার যুবকরা টিম করেছে, তারা কৃষকদের কাছে থেকে সাহায্য করবে, তাদের জন্য 10 লক্ষ টাকা আমরা দেই, তারা দেয় মাত্র 50,000, আমরা দিই 9,50,000। এটা ফার্ম মেশিনারি ব্যাংক। অন্যান্য যত রকম মেশিনারি আছে সব ব্যাপারে। এবং এটা বলতে গেলে আপনারা দেখবেন পোর্টেবল স্প্রিংলার, এটার জন্য আমরা সাবসিডি দিই। নতুন পুকুর খননের জন্য আমরা 90,000 টাকা দিই। আমরা পুকুর সংস্কার করবেন 15,000 টাকা দিই। এবং বিভিন্ন ধরনের সাহায্য। আপনারা জানেন
আমরা ভোজ্য তেলে আমরা একটু পিছিয়ে আছি ইন্ডিয়া। আমাদের দেশ, আমাদের রাজ্য, আমি দেখলাম এক ভদ্রলোক সাংবাদিক সম্মেলন করে বলছেন যে রতনবাবু পাম অয়েলের প্রচার করছেন। আমি জানি না উনি কোত্থেকে টাকা পেয়েছেন কিনা। সে দেশের প্রধানমন্ত্রী বলছে আপনারা শহরে যে ফাস্ট ফুড খান বেশিরভাগ তো পাম অয়েল। আপনারা জানেন পাম অয়েল আসে থেকে বেশিরভাগ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এসব থেকে প্রচুর টাকা বাইরে যায়। আমরা যে রপ্তানি করি, রপ্তানির মধ্যে পাম অয়েল নেই। এবং আমাদের সাউথ ইন্ডিয়া এন্ড নর্থ ইস্ট পামের জন্য বিখ্যাত। তারা বলছে, বিজ্ঞানী রিসার্চ করে বলছে। আর এক ভদ্রলোক কোন এক দলের নেতা বলে উনি বলছে রতনবাবু পাম অয়েলের প্রচার করছেন। আপনারা জানেন আমি কোন চাষের বিরুদ্ধে নই। হ্যাঁ, রাবার চাষ 7.5 বছর লাগে। 7.5 বছর পর আপনি বেনিফিট পাবেন। 7.5 বছর পর পাম অয়েলে কি করবেন? 4.5 বছর অ্যাকশন। 4.5 বছরের জন্য পাম অয়েলে কি করি আমরা? বিনামূল্যে গাছ দিই। 2, যেখানে লাগাবে সেখানের জন্য আমরা জঙ্গল পরিষ্কারের জন্য 3,000 টাকা করে দিই হেক্টর। গর্ত করবেন, গর্তের জন্য আমরা প্রতি হেক্টরে 4,000 টাকা করে। এবার বেড়া দিবেন, বেড়ার জন্য আমরা দিই হেক্টরে 4,000 টাকা। এবার বাড়তি এলো 4.5 বছর বসে থাকবো তো লোকটা, সেজন্য পশু, শুয়োর, পক্ষী পালন যা করবেন তার জন্য 10,000 টাকা আমরা সাহায্য করি। এছাড়া 4 বছর যে অপেক্ষা করবে ওইখানে বিভিন্ন রকম শাকসবজি করবেন, প্রতি বছর আমরা 12,500 টাকা করে তাকে দেব। এবং আন্তর্জাতিক বাজারে ওটার উপর নির্ভর করে আমরা রাবারের দাম। কিন্তু এই পাম অয়েলের ক্ষেত্রে ফিক্সড রেট, এবং এটা নিচে নামতে পারবে না, উপরের দিকে উঠবে, কারণ আমরা প্রমোট করছি। তো এই বিভিন্ন রকম আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আজকে এই একটা অনুষ্ঠান, আপনাদের সাথে অনেকদিন দেখা হয় না। আমাদের কৃষি বিজ্ঞানীরা এখানে এসছেন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমি যে যারা কিছু প্রগ্রেসিভ ফার্মার একটা কথা বলছে, একটু শুনে নিন। আমি কুমারঘাটে লাস্ট মিটিং করলাম 11 তারিখ। যখন মিটিং করছি কেবিকে তারা ছিল, এসে আইসিআর লোক ছিল। প্রগ্রেসিভ ফার্মারকে স্টেজে উঠিয়েছি, নামটা লিখে রাখো, সঞ্জীব দাস, উজান দুধপুর। আপনাদের জানার কথা, উজান দুধপুর চিনেন। উনি মৎস্য চাষ করে। জিজ্ঞাসা করলাম আপনি কি করেন? আমি মৎস্য চাষ করি। কেরম রোজগার করেন? প্রচুর টাকা রোজগার। কত? প্রচুর। এবার প্রশ্ন, নেক্সট প্রশ্ন এখানে আছে, রেকর্ডে আছে, দেখবেন তুলে ধরেছে আমাদের যারা কভার করেছে। ব্যাংকে কত টাকা আছে? প্রচুর। শব্দটা এরকম বলছে, প্রচুর। আমি প্রচুর প্রচুর। কি করে? কৃষক, মৎস্য চাষ। আসেন মাশরুম চাষ, ওনার বাড়ি কুমারঘাট। ওনাকে জিজ্ঞেস করলাম কি চাষ করেন? আমি মাশরুম চাষ করি। না, আগেরটা বলছিল, উনি বলছিল 1 কোটি টাকা আমার ব্যাংকে আছে। ওই যে সঞ্জীব দাস, মাশরুম চাষি কুমারঘাট ব্যাংকে আছে। আমি জিজ্ঞাসা ব্যাংকে কত টাকা আছে? অনেক টাকা আছে, আপনি গুনে বুঝবেন না। কি করে? ডাক্তার, ইঞ্জিনিয়ার না, কৃষক। শুভঙ্কর দেবনাথ এমএসসি। কটা লোক ত্রিপুরাতে এমএসসি আছে আমি জানি না, পিওর সায়েন্স। তার বাড়ি কোথায়? ডুকলি। কোথায় বাড়ি ছিল? শান্তির বাজার। এসে চলে আসলো, বহু গ্রাজুয়েট, এসে একখানি জমি নিল লিজে। কি করে? তাগাড়ির মধ্যে পদ্ম ফুল করে। তাগাড়ি, ছোট ছোট তাগাড়ি, ওই প্লাস্টিকের তাগাড়ি। জিজ্ঞাসা করি তুমি তো আগে টিউশনই করতাম, চাকরি করবে না? বলবে না। আমার এত টাকা কে দেবে? তার ইয়ারলি আয় 8 থেকে 10 লক্ষ। টার্নওভার না,
নেট প্রফিট মাত্র একখানি জামি, তাও লিজ। বিজয় গোপ খোয়াই অজগর টিলা, সে কি ডাবল এম এ, ডাবল এম এ বিজয় বিজয় গো ডাবল এম এ খোয়াই অজগর টিলা বাড়ি, বিভিন্ন ফলের চাষ করে, ছেলেকে ইকফাইতে পড়াচ্ছে, ইকফাই পাস করে এসে কি বলে কি পড়বে, এমবিএ পড়বে, তো ভালো চাকরি পাবে। না না না, আমার কৃষিকাজটা ধরার জন্য তাকে আনছি। তার আয় বছরে টার্ন ওভার 16 থেকে 17 লক্ষ, নেট প্রফিট 12 লক্ষ। আসেন রাজেশ দাস, পানিসাগরের ফুল চাষি, মূলত ফুল চাষ করে, ভ্যারাইটি করে, বৎসরে আয় 12 লক্ষ টাকা। তার ফুল শুধু ত্রিপুরাতে নয়, শিলচর পর্যন্ত যায়। রাজেশ দাস। আসেন মিলন কান্তি দাস, সাবরুমে গ্রাজুয়েট, বছরে কত টাকা কি চাষ করে, হাইব্রিড পেডি আর আলু করে, কত বছরে 30 লক্ষ টাকা আয়। আমি আপনি এত টাকা পাননি, আপনার कितना से 2 लाख मिलता है, तो आपसे ज्यादा कर रहे हैं। तो সাবরুম মিলন কান্তি দাস, সাবরুম, বছরে 30 লক্ষ টাকা রোজগার, হাইব্রিড পেডি করে আর আলু চাষ করে। সৌরভ মজুমদার, যা আমি তো এই জন্য বলছি, এই আলু আনতে চাই না, কিন্তু পয়সা ছাড়া আমি দিয়া দিব আজকে, কিন্তু এখান থেকে আনবেন না। সৌরভ মজুমদার, সাতারিয়া, গ্রাজুয়েট ছেলে, টেপানিয়া, ধান ও সবজি করে, বাৎসরিক আয় 16 লক্ষ। আব্দুল রহমান, নির্ভরপুর কাঠালিয়া, ফলের চাষ করে, বছরে 20 লক্ষ। আমার পাশে বসে আছে সুমিত্রা, तुम्हारा एजुकेशन क्वालिफिकेशन क्या है? एग्रीबीएससी। তোমার সুমিত্রা ত্রিপুরা, সরি সুস্মিতা ত্রিপুরা, সে বাড়ি বলো কোথায়? आनंदबाजार राजनगर। तो तुम क्वालिफिकेशन एग्रीबीएससी, तुम्हारा लक्ष्य क्या है नौकरी करने का? क्या क्यों क्या अब तुम्हें কি হতে চেয়েছো? ফার্মার। এগ্রিবিএসসি, আমি চাকরি যাব না, আমি কৃষক হতে চাই। কেন এইসব কথাটা আপনারা বলবেন, বাড়িয়ে বলছি। কোনদিন কোন দেশের প্রধানমন্ত্রী কৃষকদের সঠিকভাবে অতীতে মূল্যায়ন করেনি। আজকে কৃষকদের আমরা বলি অন্নদাতা। এই সম্মান পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর কারণে। আজকে এগ্রিবিএসসি সে বলছে তুমি কি করো? কি আছে? তরমুজ করছে, আর শশা করছো, জায়গা খালি রাখো না। এরকম রোজগারও তোমার বছরে বলো? লাস্ট মান্থে আমার কুকুম্বার বাইরে 50 টন কিউকাম্বার 25 rupees per kilogram সেল করছি। আর 20 টন আমার বাইরে, আমার টার্গেট ছিল 20 টনের, ফার্স্ট টাইম তো হয়েছে না, তো আমার প্রোডাকশন 5 টন আছে। 5 টনের আমি এটা 25। তোমার ইয়ারলি ব্রোকার কেমন হবে? ইয়ারলি স্যার আমার এখন 1 বছর হয়নি, তো 6 মান্থসে আমার রিটার্ন ইজ লাইক 10 to 12 lakhs। এখনো কিন্তু বছর পূর্ণ হয়নি, 10 থেকে 12 লক্ষ টাকা আয় করে ফেলেছে। সেটা থ্যাংক ইউ। এখানে আমাদের আছে বিষ্ণুপদ নাথ। কে বিষ্ণুপদ? হ্যাঁ, তুমি তোমার বাড়ি কোথায়? যুবরাজনগর। তুমি মাছ চাষ করো? হ্যাঁ, তো মাছ চাষ করো যে তোমার কত কানি জমি দিয়া শুরু করছি? আধা কানি যে আমার শুরু করছো, এখন কত কানি? এখন আমার নিজস্ব আছে 12 কানি পুকুর।
পানি পুকুর আছে, একটা হাইএমসি মাছের একটা হেচারি আছে, একটা কুচি মাছের পাবদা মাছের একটা হেচারি আছে, রসুনালর কারবার আর নিজ পুকুর আছে আর ছয়টা। নিজে করে আধা কানি দিয়ে শুরু করছে, 12 কানি নিজে করে ফেলাইছে, কোটি কোটি টাকার মালিক। এবং তাদের নিয়ে আমি গর্ব করি। আপনি ভিজিট করে গেছেন স্যার। জানি আর তো আমরা নিচে আরো 6টা। নিজে নিজে সরকার। তো তোমার রোজগার কত? তুমি করো মাছ চাষ করো, তারপর মাছের পোনা করো, এখন আবার রেনু আরম্ভ করছো, রেনুতে বেশি রোজগার। থ্যাংক ইউ। তোমার বছরের রোজগার কত? 20 লক্ষ টাকা মতো তার বেচাকেনা হয়, উপরে করতে হতে বাদ দিয়া 15 লক্ষ টাকা মতো। বুঝে নি, 15 লক্ষ। তো তোমার কৃষি কাজ করতে তোমার লজ্জা করে না? না, কেন না? আমি ছোট থেকে আমি মাছ চাষের লগে খুব একটা মনে তখন পড়াশোনা করছি, আমি মাত্র 7 পাস করছি। তখন থেকে কিন্তু আমি মাছের লগে খুব যুক্ত হয়েছিলাম। থ্যাংক ইউ। পর ঠিক আছে। আপনি এই জায়গাতে এসেছেন। সদর ভূমিকে বাড়ি কোনানো কি করছো? আলু চাষ করিয়া, বিশেষ করে তুমি এআরসি পোটাটো আরম্ভ করছো। তো তুমি আগে এক কানি জমিতে কয় বস্তা আলু পাইতা? হ্যাঁ, আগে দুটি আলুতে 60-70 বস্তা পাইতো। এখন আমরা আমরা এআরসি আলুর বীজ দিছি। এখন কত বস্তা পাও? যেখানে 40-50 বস্তা পাইতো, এখন 170 বস্তা পায়, ডিউ টু এগ্রিকালচার, ডিউ টু হর্টিকালচার। এইসব আলু আবার অনেকের অসুবিধা। কি অসুবিধা? বড় বড় আলু। কিন্তু আবার আপনারা যে আধুনিক মানুষ, আপনারা ওই আপনারা কি খাইতে যান, একটা যে নাম করে রেস্টুরেন্ট আছে যতটা, না না, আরে বলো না, চিপস, আরে কেএফসি, কেএফসি আলু, কেএফসি যারা আলু বানায়, ফ্রেঞ্চ এরিগুলি বানায়, এই আলু তাদের জন্য আরো খুশি, লম্বা লম্বা লম্বা। তো এখানে রোজগার কত তোমার? আচ্ছা, মিষ্টি আলুও করো, বলো। কত টাকা হয়? কত টাকা ইনকাম হয়? বছরে 6-7 লক্ষ টাকা হয়, হইতাছে। তো সঞ্জিত দেবনাথ আছেন নি? কি চাষ করো? ফুলের চাষ, ম্যারিগোল্ড প্রচুর হয়নি? কত জায়গা তোমার? আধা কানি দিয়ে শুরু করছে, 4.5 কানি। আপনাদের জানার জন্য বলছি, আগে 90% ফুল আসতো বাইরে থেকে, এখন আসে 50%। কারণ এর মধ্যে 30-35% আমরা বাড়িয়ে নিয়েছি প্রোডাকশন, হিউজ প্রোডাকশন। আপনারা বুঝতে পারবেন না, গ্রামে গেলে বুঝবেন কত ধরনের ফুল আমরা চাষ করছি। এবং ইদানিং শুরু করছি, এটা কি আমি শিখিয়ে গেলাম, যেটা কি অর্কিড পর্যন্ত আমাদের, আমরা শীতকালের জন্য, শীতের জন্য অর্কিড হয়, কিন্তু আমরা আরেক ধরনের টেকনোলজি বের করে আমাদের রাজ্য যাতে হতে পারে সেটা আমরা দেখছি। আচ্ছা, ওনার বাড়িটা কোথায়? বাড়ি বলো? লক্ষ্মী, লক্ষ্মী। সুজিত ভূমি, বাড়ি কই? চাতারিয়া। কি চাষ করো? ধান চাষ করো। বছরের রোজগার কত? 6 লাখ টাকা। এটা দিয়া পড়াশোনা, ছেলে পরিবার সব চলছে। থ্যাংক ইউ। এখানে আমাদের এখানে উপস্থিত আছে জীবন দেবনাথ। হ্যাঁ, কত গাড়ি জায়গা আছে? 13 গাড়ি। আচ্ছা, তাহলে বাড়িটা কোথায়? নামটা কি? এটা বাড়ি হলো, একটা হলো কি নাম, বাড়ি কোথায়? সারাইয়া? সাতারিয়া, সাতারিয়া। আচ্ছা, নামটা কি আপনি? সুজিত, হ্যাঁ? দেন বলো। আর দুজন আছে, একটু বলে দিই। জীবন দেবনাথ, পোল্ট্রি ফার্মিং। হ্যাঁ, তোমার কাছে খবর আসেনি নতুন টেকনোলজি বাই করছে যে পোল্ট্রি ফার্ম করছে, একটু আগে শুনছো তো, যে লেয়ার
ব্রয়লার দেশি এটা মিলে আছে টপেরি। লেয়ারও আর meat। আচ্ছা ঠিক আছে, তুমি পলিটি করো। হ্যাঁ, তোমার বছর রোজগার কত? 12-14 লাখ। ঠিক আছে। রমেশ দেববর্মা, এই দেখুন আপনার নাসিকের পেঁয়াজ আর ত্রিপুরার পেঁয়াজ ইউসি এটা ওটা দৌড়ান না একটু ঘরে আমরা দুজন ধরে আমরা কোনটা আমরা কোনটা আমরা মানে আমরা দৌড়ে আমরা ত্রিপুরারি ইয়েস সাদা শুধু শুধু পুলিশ স্টেশনের অপোজিটে বয়ে থাকলেই হতো। রাজ্যটা ঘুরুন, দেখুন ওয়ার্ড সিস্টেম করা। আর কদিন পরে হলুদ হয় হলুদ তো আছে, হলুদ তো আমরা বিদেশে পাই। এই দেখুন সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ, এবং এই দেখুন আমাদের ত্রিপুরা হচ্ছে। আগে আমি নিরুৎসাহ করছিলাম, সায়েন্টিস্টদের বলছিলাম যে করবেন না, কেন হবে না, বলছে আমরা করিয়ে দেখি। আজকে করিয়ে দেখি, আজকে পেঁয়াজের জন্য সবাই বলছে আমাদের দাও, আমাদের তো পেঁয়াজের বীজ দাও। এটার নাম হলো বিমা সুপার, এটার নাম বিমা সুপার। ঠিক আছে, রাখেন, থ্যাংক ইউ। তো রমেশ দেববর্মা কি করেন আপনি? কি দান? সুগন্ধি দান। হ্যাঁ, কত টাকা বছরে রোজগার করেন? গতবার গেছেন 24। আচ্ছা কর না, গতবার কত বছর? 5 লাখ। ঠিক আছে, খোয়াই শান্তিরঞ্জন চাকমা, আপনারা জানেন আমরা বেবিকর্ন এখন বাইরে পাঠাই, বেবিকর্ন চাষ করে। বেবিকর্ন শান্তিরঞ্জন চাকমা আপনি কি করেন? হ্যাঁ, বেবিকর্ন বছরে কত টাকা পান? বছরে কম হতে দেখি, আরো বেশি করে করেন। যা খরচ যায়, খরচ যাওয়ার পরে সিজন করতেছে তারা তো এটা। আমরা যেমন বছরটা করি, জায়গায় কত না দাম না, জায়গাটা আপনি কত জায়গার মধ্যে বেবিকর্ন করেন? আমি 6 কেন? জীবন সরকার বাড়ি কই? হ্যাঁ হ্যাঁ, কি করেন? বাদামও করেন? হ্যাঁ, বাদামের জন্য সরকার পয়সা দেয়নি? সব আমরা সাহায্য, যারাই করতে চাই তাদের আমরা সাহায্য, সব সাহায্য। আপনাদের সময় নাই, কত টাকা আমরা খরচ করেছি যদি দেখিয়ে দিই। কৃষি যন্ত্রপাতির জন্য কত টাকা করেছি, মার্কেট তৈরি করার জন্য কত টাকা করেছি, কৃষি সামগ্রী দেওয়ার জন্য কত টাকা করেছি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ফ্রি একমাত্র, তাও আপনাদের নজর লেগে বলে দিই, একমাত্র সাবসিডি দিয়ে সার দেয় ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা সরকার, আর কেউ না। আমি সারের কথা বলছি, সারের ক্ষেত্রে একমাত্র সাবসিডি দেয় ত্রিপুরা সরকার। ইন্ডিয়ার মধ্যে গুগল টিপে দেখেন, কেউ তো পাবেন না। কম দেয় কিন্তু সাবসিডি দেয়। তো একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, আপনাদের সময় কাছে গেছে। ইনকাম তো বলে দিই, আপনারা দেখবেন আমি যেমন ধানে ইন্ডিয়ার মধ্যে আমাদের জায়গা কম, প্রোডাক্টিভিটি রেটে ইন্ডিয়ার মধ্যে আমরা 6th পজিশন। আসাম পশ্চিমবঙ্গ আমাদের কাছে নেই। প্রোডাক্টিভিটি রেট আমাদের বেশি উৎপাদন হয় একটু জায়গা, আমরা আমাদের রাজ্যের জায়গা সোনা ফলে প্রোডাক্টিভিটি রেট। এবং আপনারা জানেন আমরা এই যে সিম উৎপাদন করি, খান যে আপনার সিম উৎপাদনে আমরা প্রোডাক্টিভিটি রেট দেশের মধ্যে সেকেন্ড। মোটর আমরা
আমাদের পৃথিবীর দেশের মধ্যে আমরা সেকেন্ড। ফুলকপি আমাদের প্রোডাক্টিভিটি রেটে ত্রিপুরা 4th পজিশন। টমেটো আমাদের প্রোডাক্টিভিটি রেটে 4th পজিশন। সুপারি আমরা ভারতবর্ষের মধ্যে প্রোডাক্টিভিটি রেটে সেকেন্ড, অরুণাচল ফার্স্ট। কাঁঠালের ক্ষেত্রে উৎপাদন প্রোডাক্টিভিটি রেট ত্রিপুরা 4th স্থান, এবং ধানের ক্ষেত্রে আমরা 6th পজিশন। সুতরাং আমরা চেষ্টা করছি এবং সরকারকে কৃষককে যতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা এর মধ্যে কেন আমাদের হবে না, ফসল বীমা যোজনা এই যে ইন্স্যুর করে, ইন্স্যুরেন্সের জন্য আগে লাগতো 220 টাকা পার কানিতে, কৃষকদের দিতে হতো। এখন কৃষকরা দেয় মাত্র 10 টাকা, আমরা দিই 210 টাকা। কৃষকরা দেয় কত? 220 টাকা লাগে ইন্স্যুরেন্স করতে এক কানি জমির জন্য। আগে দিত, আগের সরকার যারা ছিল তারা এরকম সিস্টেম। আমরা দেই 220 টাকার মধ্যে 210 টাকা গভর্নমেন্ট দেয়, আর ওকে দিতে হয় মাত্র 10 টাকা। আর কৃষক সম্মান নিধি এই 7 বছর কত টাকা পেয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা? 2,83,000 কৃষক টাকা পেয়েছে 842 কোটি। আমরা অবশ্য কোটির হিসাবটা বুঝতে অসুবিধা, 842। আমরা তো বড় তো লাখ টাকা ইনকাম করি, কোটি তো কারো না, সুতরাং অসুবিধা হবে আপনার বুঝতে। এবং সয়েল হেলথ কার্ড এর মধ্যে আমরা 1,93,000 দিয়ে দিয়েছি। কৃষি যন্ত্রপাতির কথা বলছিলাম একটু আগে, তাদের সময় 7 বছরে কত টাকা কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিয়েছে? 28 কোটি। আমরা কত ভর্তুকি দিয়েছি? 204 কোটি। সয়েল হেলথ কার্ডে কত দিচ্ছেন আপনারা? সয়েল হেলথ কার্ডে আমরা তো আমরা টাকা দিয়ে সাহায্য করছি, আর বেনিফিট পাইছে কৃষকরা 10 কোটি। এর বেশি গেছে আমাদের। এখন এর জন্য নতুন পদ্ধতি করছি আমরা, যে ইন্স্যুরেন্স কোম্পানির টাকা নিয়ে যাবো, এটা হবে না। যদি কোনো এফেক্টেড না হয়, আমরা নিউ পলিসি এনেছি যে এফেক্টেড না হলে আমাদের 60% টাকা ফেরত দেবে। নতুন করে আমরা করেছি, এগ্রিমেন্ট করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে সাহায্য করছে, যে ইন্স্যুরেন্স কোম্পানির লাভ হবে, আমার কি হবে, তুমি যদি কাজ করতে চাও এর মধ্যে আসো। তো যাই হোক, আরো অনেক বিষয়। কোনটা না, ওই যে আমরা 10 টাকা 210 টাকা যেটা, এটা আমরা দিই, আর এটা আমরা ত্রিপুরার জন্য করেছি এগ্রিমেন্ট। এটা অন্য দেশ, অন্য রাজ্য যদি গ্রহণ করে, আমরা এই স্কিমটা গ্রহণ করছি। 4 ধরনের স্কিম আছে, আমরা এই স্কিমটা গ্রহণ করছি। আমি জানি আমাদের প্রত্যেক বছর ফ্লাড হয়, এটা যেহেতু আমাদের আনটাইমে ফ্লাড হয়, সেই জন্য আমরা এটা নিয়েছি। তো যাই হোক, এখানে আমাদের কৃষক বন্ধুরা আছে, আমার পুরো টিম আছে, সাংবাদিক বন্ধুরা, আপনারা কষ্ট করে, আমরা তো এসিতে থেকে অভ্যাস, আমারও এসিতে, তবুও কৃষকরা কিন্তু এসি নিয়ে মাঠে যায় না। হ্যাঁ, রোজগার করতে কষ্ট করলে তো রোজগার করতে হবে। তো কৃষকদের আমরা ভগবান মনে করি, এবং আপনারা যারা কৃষিকাজ করেন, আমি বলবো, রবি ঠাকুর নিজে বলেছে, আমার কি বলার দরকার, বলেছে মন্দিরে কেউ নাই রে, তুই খেতে যা, ওখানে দেখ কারা কৃষি কাজ করছে। রাস্তায় যা, যারা পাথর ভাঙছে, তাদের কাছে ভগবান এখানে পাবি না। আজকে সত্যিকারের ভগবান কৃষক। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু বলি, এই যে দুপুর হইতে আছে, পেটে টান পড়তে আসেনি, এটা কি সহ্য করতে? 1 ঘন্টা কারেন্ট না থাকলে সহ্য করবো মানুষ, কিন্তু আমি 2 দিন ভাত খাবো না। আমার স্ট্রাইক, কৃষকরা স্ট্রাইক করে না, আমার সেনারা স্ট্রাইক করে না। সেনা এবং কৃষক এরা একজন অন্ন যোগায় আর একটা রক্ষা করে। তো যাই হোক, আপনারা এখানে এসেছেন কষ্ট করে, আর আপনারা যারা সিনিয়র মেম্বার, সবাইকে বলছি, তবু সিনিয়র মেম্বারদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, আপনারা এসেছেন। সব সাংবাদিক মহোদয়কে যারা যারা আছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কষ্ট হয়েছে আপনাদের আসা,
গরমও পড়ছে, আমাদের কৃষকদের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। কৃষকদের যতটুকু সাহায্য করা যায় আপনাদের পক্ষ থেকে পজিটিভ যাতে একটা বার্তা সারা রাজ্যে যায়। এবং আমরা আমার জানা মতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একসাথে এতগুলি মিটিং, 873টা মিটিং, কোন রাজনৈতিক দল থেকে, কোন দপ্তর থেকে, কোন সরকার থেকে একসাথে এত লোকের কাছে যাওয়া, এত দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও মানুষ বসেছে। সেজন্য কৃষকদের আবার, অন্নদাতা কৃষকদের আবার প্রণাম জানাচ্ছি। আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আছে আছে কম, 4টা এনেছি, আমরা কিনেছি আমাদের নিজস্ব পয়সা দিয়ে, আমরা আরো করছি। আমরা প্রত্যেক ব্লকে সরকারি কেবিকে তো আছে, আর আমাদের ডিপার্টমেন্টেরও 4টা আছে, আর কেবিকে গুলিতে আছে প্রত্যেকটা। গভর্নমেন্টের স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, ওটাতে পুরা সাহায্য ফার্মারকে দিতেছে। একটা ড্রোনের দাম 10 লক্ষ, তো 6 লক্ষ পর্যন্ত মানে ফ্রি, 4 লক্ষ দিবে যে কোম্পানি যেটা সাপ্লাই করবে, আর এর বিনিময়ে ওদেরকে ট্যাক্স বেনিফিট, ইন্স্যুরেন্স বেনিফিট দেবে। তো পুরা নর্থ ইস্টে বাইরেও চলতেছে অলরেডি ফ্রি ইয়ে প্রধানমন্ত্রী। আপনারা কি কথা কি বলেন? আমাদের ত্রিপুরায় টোটাল যে রোল কয়টা আছে? আমাদের ডিপার্টমেন্ট আছে 4টা, এছাড়া কেবিকে আছে, কেবিকে খোয়াইতে আছে, কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াইতে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আজকে এই যে ব্যানানা ম্যাঙ্গো আমি কিনলাম, ওটা ছড়াতে হয় এবং আমার থেকে ওরা 300 টাকা চাই। হ্যাঁ, তো 300 টাকা পার কেজি। তখন বলা হচ্ছে যে তাহলে আমরা বাইরে থেকে যে আম আনি, তার সঙ্গে আমরা কম্পিটিশনে কোথায় বসবো, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে এই যে পেঁয়াজ আমি দেখলাম, এর সাইজ ইত্যাদি খুবই অ্যামেজিং। না, সাইজ ছোট আছে। আচ্ছা, যাই হোক, এই আমার size টা। আমি তো যেদিন ইয়েতে কমানো সময় দেখেছি, তো ছোট আছে, আচ্ছা, কিন্তু নাসিকে আমি দেখেছি মানে ছোট সাইজ। না বড়, মানে নাসিক মেনলি পেঁয়াজ উৎপাদন করে। না, কিন্তু মানে পার হেক্টর মানে কোস্ট প্রোডাকশন কত, এবং এটা ধরুন নাসিকের সঙ্গে মানে ট্রান্সপোর্ট ইয়ে করে তারপর কম্পিটিশনে কত? না, কম্পিটিশন এখনো হয়নি, আমরা শুরুয়াত করেছি, মাত্র গত বছর থেকে শুরু হয়েছে। আগে আমাদের কৃষকদের বিশ্বাস করতে হবে পেঁয়াজ হবে, এই বিশ্বাসটা আমরা করাতে পেরেছি। ধীরে ধীরে কেউ বলতে পারবেন এরকম কষ্ট পড়ে, আমার কথা বলছেন তো, মাত্র নতুন শুরু করেছে। তো আমরা এই জন্য এইগুলি এখন সারা রাজ্যে যখন ছড়ে যাবে, দেখুন বাজারে যে প্রথম আনবে তার দামটা বেশি, এবং এটা ঠিক, ওটার থেকে যদি না পড়ে তাহলে লাভবান হবে না। তবে কৃষকরা, আম চাষিরা লাভবান হচ্ছে কিসে? আমের চারা বিক্রি করছে, এটাও দাম পাচ্ছে, এটা পাচ্ছে। যেমন পার্টিকুলারলি গন্ডাছড়া এলাকায় আম চাষটা ভালো হয়, তবে খরচটা একটু বেশি পড়লে অসুবিধা, এটা ঠিক। আমরা আলুতেও তো আমরা সেলফ সাফিসিয়েন্ট না, কিন্তু এই জন্য তো আমরা শুরু করেছি। এই জন্য 4-5 বছরের মধ্যে টোটাল প্রোডাকশন বেড়ে যাবে, কারণ প্রচুর প্রোডাকশন হচ্ছে। এই যে আপনাদের বললেন যে 15 দিন জলে নিচে থাকলো ধান নষ্ট হয়, ধানটার নাম বলেন? স্বর্ণ সাবওয়ান, স্বর্ণ সাবওয়ান এবং IR8। আরেকটা চাষ আমাদের এটা কিন্তু আমাদের হর্টিকালচার রিসার্চ সেন্টার, ওরা আবিষ্কার করেছে অরুন্ধতি, এবং এখনো মার্কেটে আমরা ছাড়িনি। উত্তম বাবু, আমরা ছেড়েছি, সাবরুম থেকে ডিমান্ড এসছে, কেন দেব। আর আপনি যেটা বলছেন যে 2টা ধান এরকম হয়, এটা আমরা শুরুয়াত করতে যাচ্ছি, এবং প্রচুর ডিমান্ড আসছে। আর কিছু কিন্তু এই ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট একটা ল্যান্ড ডেভেলপমেন্ট রুলস বানালো, যাবে টাকা দিবে।
25% টাকা দিলে আপনি এক ফ্রিল্যান্সার ইভেন পুকুর পর্যন্ত ডাইভার্ট করা যাবে। তো এটা ডিটেইলস হয়ে গেল না, গভর্নমেন্ট থেকে ফ্রিল্যান্সার প্রোডাকশন চেষ্টা করছে, আবার বলছে না পুকুর ওয়ার্ক করা যাবে, এক ফ্রিল্যান্সার মাইক্রো ডাইভার্ট করা যাবে। কারেক্ট কোশ্চেন করছেন, এগুলি ক্যাবিনেটে যখন আলোচনা হচ্ছে আমি বলছিলাম আমরা বড় বিপদে পড়েছি। কি বিপদ? আমার 5 ভাই, সে বাড়ি করবে, তখন তো তার জায়গাকে সে ডাইভার্ট করতে চাইলে, তার বাড়িতে করতে চাইলে আমরা আপত্তিমূলক আমরা না, আমাদের মুখ্যমন্ত্রী সহ সবাই কিন্তু আমরা এটার পক্ষে না, কিন্তু সেই জন্য আমরা বাধ্যতামূলক করছি না। আমরা বলছি যে এরকম যদি নিজের বাড়ি, নিজের পরিবারের জায়গা, সে আর জায়গা নেই, নতুন করে বাড়ি করছে, ইন দ্যাট কেস। কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে আমরা এটা অ্যালাউ করবো না। আপনি ভালো করে রুলটা দেখে নিয়ে আমি আপনাকে দিয়ে দেবো। ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলা আছে 25% যদি আপনি ল্যান্ড ভ্যালুর উপর আপনি উইদিন দি সিলেক্টেড এরিয়া, আরবানে রুরালে রুরাল রয়েছে, কিন্তু যদি সরকার স্বীকৃত, মানে আমাদের কি বলে এটা শিল্প কেন্দ্র, যে একটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের একটা অ্যাপ্রুভাল লাগবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এমএসএমই ক্ষেত্রে সেখানে আমরা কৃষি ক্ষেত্রে এটা অ্যালাউ করবে না, সেই ক্ষেত্রে প্রভিশন রেখেছে সেপারেটলি। আমি আপনাকে দেখি, ঠিক আছে, আচ্ছা এটা একদম কারেক্ট, কিন্তু উপায়ও নেই, ঠিক আছে। কারণ শিল্পের ক্ষেত্রে আমরা দেবো, আবার শিল্প দরকার, কিন্তু আমরা বলছি এটা কি বলে যে আমাদের একটা ডেভেলপমেন্ট কর্পোরেশন, টিআইডিসি নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেই জায়গা ডাইভার্ট করতে হবে। ইন্ডাস্ট্রির জন্য যেসব জায়গা চিহ্নিত করা সেগুলি পাবে। কৃষি জমি যদি পারিবারিক ক্ষেত্রে ইউজ হয়, ইন দ্যাট কেস এই ক্ষেত্রে তো সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক রাজ্যকে তাদের রিজার্ভ ফরেস্টের একটা অংশকে রিজার্ভ ফরেস্ট অনেক এরকম আছে, হিমাচলে আছে, আপনার সিকিমে আছে। আমরা প্রেয়ার করছি না, আপনি বলছেন রিজার্ভ ফরেস্ট, এটা দেখলেন তো কালকে দেখেছি তো একটা প্রেস কনফারেন্সে খট্টরজি বলেছেন যে এখন কিন্তু এসি চালাতে হলেও আমি রেগুলেটর নিজের হাতে থাকতে হবে। আপনি ফরেস্ট খালি করে দেবেন, এই যে অবস্থা, ফরেস্ট খালি করে দিয়ে বিপদ হয়ে যাবে। এই জন্যই তো প্রধানমন্ত্রী বলছে মন কি বাতের দিনও তোমরা গাছ লাগাতে। একটা পৃথিবী ব্যাপী একটা সমস্যা চলছে, এটা তো অস্বীকার করার পথ নেই। তবে আমরা কৃষিকে প্রায়োরিটি রাখবোই। আমাদের মুখ্যমন্ত্রী বলছে, আমরা ক্যাবিনেট সবাই বলছি যে যেখানে চিহ্নিত জায়গা আছে ইন্ডাস্ট্রির জন্য সেখানে ডাইভার্ট করো, নট ইন কেস অফ এগ্রিকালচার। কিন্তু পরিবারের লোক যদি পৃথক করে বাড়ি করতে চায়, তার নিজের বাড়িতে জায়গা নেই, তো তার কৃষি জমি যদি থাকে তাকে তো দিতেই হবে, নাকি না দিয়ে পারবো, এই সমস্যা। ত্রিপুরাতে ল্যান্ড মোর দেন 60% ল্যান্ড ইজ রিজার্ভ। হ্যাঁ, কিন্তু আপনি অন্য স্টেটে দেখেন যে এত কিন্তু ফরেস্ট তাদের নেই। আপনি কি ফরেস্টটাকে রিজার্ভ করতে বলছেন? না, কিছু বলছেন, এই কিছু অঞ্চল বলা যায় না। তবু আমরা একবার বলছি, যেগুলি ফরেস্ট নেই, ট্রি নেই, এরম যদি, আমার মনে আছে পাওয়ার ডিপার্টমেন্ট একটা মিটিংয়ে গেছিলাম, আর দিদেন পাওয়ার মিনিস্টারকে আমি বলেছি আপনি টেক আপ করুন, কারণ নতুবা আমাদের রাজ্যে অনেক কিছু আমরা করতে পারবো না। যেখানে গাছ নেই, ফরেস্ট কিন্তু গাছ নেই, ফরেস্ট ল্যান্ড, এসব চিহ্নিত করে কিছু জায়গা আমাদের জন্য করা উচিত। আপনি বলছেন নর্থ ইস্টে দিয়েছে কাউকে, 100% না, তাহলে আমাকেও দিতে হবে। আমি বলে রেখেছি আগে, এবং আমার সাথে নর্থ ইস্টের সব মিনিস্টার মনে হয় না, তাহলে তো পারবে। ইকো ট্যুরিজম দিলে যদি দেয়, একটু আমাকে দিবেন, ইন দ্যাট কেস উইল টেক আপ দি ম্যাটার অফ দি সেন্টার। এটা তাকে দেবেন। ট্যুরিজম মাথায় রাখতে হবে যে কোন মতেই আমরা পরিবেশকে নষ্ট করতে পারি। আরেকটা হচ্ছে যে ফরেস্ট অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কিছু মানে মনোক্রপ, হ্যাঁ, যে জায়গায় শাল লাগাচ্ছে শাল, যে জায়গায় গাম লাগিয়ে দেওয়া, তো মাল্টি ক্রপিং সিস্টেম কি ইন্ট্রোডিউস করা সম্ভব কিনা?
না, আমরা কৃষি দপ্তর কিন্তু মাল্টি ক্রপিং সিস্টেম করছি, কিন্তু ফরেস্টের মধ্যে করবে কিনা আমি জানি না। হ্যাঁ, যেমন মালয়েশিয়া হ্যাঁ, যেখানে রাবার গার্ডেন আছে কিন্তু ওইখানে এরা বেতে চাষ করে আরো অনেক জিনিস আছে। এটা হলো ইন্টারক্রপিং বলে। হ্যাঁ, এটা করে। দুই ক্রপের মধ্যে যেমন ট্রি বেস সিস্টেম, তো ট্রি বেসে আপনি যদি ইভেন অয়েল পাম দেখেন, এরেকানাট দেখেন, যতটা মানে পার্মানেন্ট, ইভেন ফরেস্ট্রি যেগুলা এগ্রো ফরেস্ট্রি বলে, এর মধ্যে যেটা স্পেসিং থাকে অনেক বেশি, 9 মিটার থেকে আরো বেশি, এই জায়গাটা যাতে এমনি মানে নষ্ট না হয় সেই জন্য ইন্টারক্রপিং। হ্যাঁ, এটা এখানে আপনি পাইনাপেলও লাগাতে পারবেন। এটা যেমন আমরা করছি, হ্যাঁ। এই যেটা বলছে, এই আমাদের যে অভিযানটার মধ্যে দিতেও ছিল, ইন্টারক্রপিং ইজ ইম্পর্টেন্ট। দেখবেন গাছের মাঝখানে এই যেমন গাছটা, ইন্টারক্রপিং এটা গোলমরিচ, হলুদ, এখানে কিন্তু আম গাছের পাকে হলুদ লাগাচ্ছে, এই গোলমরিচ লাগাচ্ছে, এটা ইন্টারক্রপিং। আচ্ছা, একটা কথা আমরা বলছিলাম পেঁয়াজের ব্যাপারে, খরচ, পেঁয়াজের জন্য খরচ প্রতি কানিতে খরচ যাচ্ছে 30,000 টাকা, পাচ্ছে 1.5 লাখ করে। নাসিকে করে। আমি জানি এক কানিতে খরচ যায় 30,000 টাকা পেঁয়াজ। নাসিকেরটা খবর নিতে হবে মানে না, নাসিকেরটা এখনই আমরা কম্পেয়ার করতে পারি না, ট্রান্সপোর্ট কস্ট ইত্যাদি মিলিয়ে ওয়েদার ক্যাবিন সার্ভার। ঠিক আছে, পেঁয়াজ সবাইকে স্যার, এক মিনিট খালি পেঁয়াজ সম্বন্ধে আমি একটা মানে ছোট্ট বিষয়ে ডিটেলসে বলতে চাই। আপনাদের এটা তো একরি পেন না, একরি ট্রায়াল, নাবার্ডের একটা ইনিশিয়াল প্রজেক্ট ছিল, আর তারপর আর কি হয়েছে না না, এই ভ্যারাইটি গুলা তো ইউ হ্যাভ ব্রট ফ্রম আউটসাইড। এইগুলা অলরেডি ডেভেলপ, নট বাই ত্রিপুরা। ত্রিপুরায় নাই, এখানে আইসিআরও করতেছে, প্লাস কলেজ অফ এগ্রিকালচার। আমরা দেখতেছি অনেক ভ্যারাইটির মধ্যে 20-30টার মধ্যে কোনটা ভালো, যেমন এই দুইটা আসলো, এইরকম আরো একটা মানে ভ্যারাইটি, 4টা ভ্যারাইটি এখনো ভালো প্রমিজিং। আইসিআরও করতেছে প্যারালালি এক্রিপের আন্ডারে, অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড প্রজেক্ট। তারপরে যে ওই উইল রিকমেন্ড, বাট ইট ইজ নট ডেভেলপড বাই ত্রিপুরা। না না, এটা স্টার্টিং, ট্রায়াল করে পাওয়া গেছে। আমরা তো আগে হবে বলেই কি বা ভাবিনি। কারণ শীতকালীন ছিল আগে, এখন শীতকালীন শীতের আগেও করা যায়, ভ্যারাইটি বেরিয়েছে। মেডিসিন প্ল্যান্ট আমাদের এগ্রিকালচার না, তো না, এটা ফরেস্ট স্যার, ফরেস্ট, নোডাল ফরেস্ট। ডোমেস্টিক। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাংবাদিকরা